গুড মর্নিং স্টুডেন্ট, হাউ আর ইউ? আজকে আমরা তোমাদের ক্লাস 3-র একটা নতুন আইটেম নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের ইংরেজির টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ পরীক্ষায় যেভাবে আসে আমরা ঠিক সেভাবেই আজকে আলোচনা করব। তোমাদের সুবিধার জন্যে আমি আগে বোর্ডে 3টা পার্টস অফ স্পিচ লিখে রেখেছি। আর এই পার্টস অফ স্পিচগুলো তোমরা আগে থেকেই অনেকবারই করেছো, কিন্তু আজকে আমরা পরীক্ষায় যেভাবে আসে ঠিক সেভাবেই আমরা শিখব। আমাদের হাতে অনেক কম সময়, এজন্য আমরা আগে থেকে বোর্ডে 3টা সংজ্ঞা এখানে আমরা লিখে রেখেছি। এই 3টা সংজ্ঞা তোমরা আগে থেকে পড়েছো, এই কারণে আমি লিখে রেখেছি এখানে। আজকে আমরা পড়ব নাউন, প্রোনাউন আর ভার্ব। এই 3টা পরীক্ষায় 3টা থেকে আসবে এবং এই 3টা কিভাবে আসে পরীক্ষায় আমরা এই 3টাই শিখবো আজকে। তো আমরা চলে যাচ্ছি তোমাদের মডেল বইয়ের যে গ্রামার বইটা আমাদের দেওয়া হয়েছে তার 8 নম্বরে আছে। এখান থেকে কিভাবে এটা শিখতে হয় এবং পরীক্ষায় লিখতে হয় আজকে আমি সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদের সবার কাছে এই যে এভরিডে ইংলিশ বইটা আছে, এখানে যে মডেলগুলো আছে এই মডেল থেকে আজকে আমি তোমাদের কিছু নিয়ম প্র্যাকটিস করাচ্ছি। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি বোর্ডে কয়েকটা এক্সাম্পল লিখব এবং সেটা কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এর আগে আমি আবার তোমাদের এই সংজ্ঞাগুলো সম্পর্কে একটু আলোচনা করে যাচ্ছি। যেমন তোমাদের এটা জানতে গেলে আগে জানতে হবে পার্টস অফ স্পিচ কাকে বলে আর পার্টস অফ স্পিচ কত প্রকার। এই কত প্রকারের মধ্যে শুধুমাত্র 3টা জানলেই চলবে। একটা হচ্ছে নাউন, একটা প্রোনাউন আর একটা হচ্ছে ভার্ব। এই 3টাই আসবে পরীক্ষায়। তো আমি আগে নাউনটা তোমাদেরকে বলি। নাউন মানে হচ্ছে বিশেষ্য, কোনো কিছু নামকে নাউন বলে। আমি খুবই সংক্ষেপে এখানে লিখলাম। যেমন এখানে 3টি উদাহরণ আমি লিখেছি, যেমন বই মানে বুক, কার, টেবল ইত্যাদি। এটা হচ্ছে নাউনের কয়েকটা উদাহরণ লিখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি প্রোনাউনে। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। এই সর্বনামটা হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন এখানে কয়েকটি উদাহরণ আছে, হি, শি, দে, উই, এছাড়া আরও অনেক প্রোনাউন আছে, সেটা তোমরা দেখে নিবে। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। এই ভার্ব দিয়ে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়। যে মানে ভার্ব হচ্ছে কোনো কিছু করা বা হওয়া। যেমন এখানে আমি ভার্বের কিছু উদাহরণ লিখেছি, যেমন হেল্প। হেল্প একটা ভার্ব। ইট, ইট একটা ভার্ব। হেল্প মানে সাহায্য করা, ইট মানে খাওয়া, ডু মানে করা, কোনো কিছু করা। তো এই ডুটা এখানে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইভাবেই ব্যবহার করা হয়। তো আজকে আমরা দেখি পরীক্ষায় তোমাদের কিভাবে এই কোশ্চেনের আইটেমটা কিভাবে আসে আমরা সেটা একটু দেখব। আমি এখানে একটু লিখছি, তোমরা সবাই খেয়াল করবে। গেল কোথায়? আচ্ছা, আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখছি, একটু খেয়াল করবে। সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আচ্ছা, 1 নাম্বার, অ্যানিম্যালস ড্রিঙ্ক। ড্রিঙ্কের নিচে আমি দাগ দিলাম, দেখবে ওয়াটার। অ্যানিম্যাল ড্রিঙ্কস ওয়াটার এভরিডে। এখানে একটা সেন্টেন্স আমি লিখলাম। এখন এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো তোমরা। এখানে দেওয়া আছে ড্রিঙ্কের নিচে দাগ আছে। এখন তুমি এই শব্দটার নিচে দাগ দেওয়া আছে, দেখতে হবে যে এটা কিভাবে করতে হবে। পরীক্ষার সময় তোমাদের এরকমই দেওয়া থাকবে। এই শব্দটাকে খাতায় লিখতে হবে এরকম করে, যে ড্রিঙ্ক শব্দটা আমরা খাতায় লিখব। লিখে
এরকম সমান সমান দিয়ে পাশে এটা কোন পার্টস অফ স্পিচ এটা আমরা দেখব। ড্রিঙ্ক শব্দের অর্থ কি এখন আমাদের জানতে হবে। ড্রিঙ্ক মানে পান করা, কোনো কিছু পান করা। অ্যানিমালস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে। এই ড্রিঙ্ক শব্দটি দিয়ে পান করা বোঝাচ্ছে, এই জন্যে এখানে এই শব্দটি হবে ভার্ব। পরীক্ষায় এভাবে আমরা লিখব। আচ্ছা, আমি এখন তোমাদের এখানে আরো কিছু উদাহরণ লিখছি, দেখো। প্লান্টস অ্যান্ড ট্রিজ। এখানে আমি ট্রিজ এর নিচে দাগ দিলাম। অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল। Also take water from the soil for their growth. ফর দেয়ার গ্রোথ। এখানে দাগ আছে তোমার ট্রিজের নিচে দাগ আছে, আর একটা দাগ আছে সয়েলের নিচে। এই শব্দ দুটি এখন দেখব। প্লান্টস অ্যান্ড ট্রিজ। প্লান্টস মানে কি? প্লান্টস মানে সাধারণত চারা গাছ বা গাছপালা। ট্রিজ মানেও গাছ। তো প্লান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক, গাছপালা গ্রহণ করে ওয়াটার ফ্রম দ্য সয়েল, মাটি থেকে। ফর দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধির জন্য, প্রবৃদ্ধির জন্য। এখানে দুইটা শব্দের নিচে দাগ আছে, একটা হলো ট্রিজ আর একটা হচ্ছে সয়েল। তাহলে এখানে ট্রিজ শব্দটি আমরা লিখলাম ট্রিজ। ট্রিজ মানে কি? ট্রিজ মানে হচ্ছে গাছপালা। তো এই শব্দটি নাউন, আমরা এখানে পাশে লিখব নাউন। এটা লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে। দ্বিতীয়টা আছে সয়েল। সয়েল মানে মাটি বা মৃত্তিকা। আমরা এই শব্দটি এখানে লিখব, লিখে এটাও নাউন, আমরা পাশে নাউন লিখব। এছাড়া দেখবা যে যেটা যে পার্টস অফ স্পিচ যেটা হবে সেটা এখানে লিখতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি আরো কয়েকটা উদাহরণ এখানে লিখছি। যেমন দ্য ফার্মার্স use water to grow crops. So we can't live without water. এখানে আমি উইয়ের নিচে দাগ দিলাম, আবার লিভের নিচে দাগ দিলাম, আরেকটা শব্দ ওয়াটারের নিচে দাগ দিলাম। এখানে আমি একটু বেশি করে দাগ দিয়ে দিলাম, যদিও একটু কম আছে। আমি একটু তোমাদের বোঝানোর জন্য একটু বেশি করে দাগ দিলাম। উই শব্দটি দেখো, এখানে উই বলতে উই কান্ট লিভ, আমরা বাঁচতে পারি না উইদাউট ওয়াটার, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। এর আগের সেন্টেন্সটি দেখো, দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস। এখানে উই বলতে এই ফার্মারের পরিবর্তে আমরা ব্যবহার করেছি, এই ফার্মার্সের পরিবর্তে আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে প্রোনাউন উই। ফার্মার হচ্ছে নাউন, এই নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করেছি যেটা, সেটা হচ্ছে
প্রোনাউন আমরা আগেই শিখেছি যে এখানে দেখো প্রোনাউন মানে সর্বনাম, মানে নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয়। এখানে নাউন মানে হচ্ছে নামবাচক, এখানে দেখো, আর প্রোনাউন হচ্ছে সর্বনাম। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করে থাকি তাকে প্রোনাউন বলে। তাহলে আমরা এখানে নাউনের পরিবর্তে ব্যবহার করছি, এটা এই কারণে প্রোনাউন। আচ্ছা, পরবর্তী ওয়ার্ডটি আছে দেখো এখানে, উই কান্ট লিভ। এই ক্যান হচ্ছে এখানে মডাল অক্সিলারি ভার্ব, আর এই লিভ শব্দটি এটা হচ্ছে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো আমরা এখানে লিভের নিচে দাগ আছে, তাহলে লিভের নিচে দাগ আছে বিধায় আমরা এই শব্দটি এখানে লিখতে চাই। লেখার পরে আমরা দেখব এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা আগে পড়েছিলাম যে এখানে ভার্ব, ভার্ব মানে কি ক্রিয়া। তাহলে যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে লিভ শব্দটির অর্থ হচ্ছে বেঁচে থাকা। তাহলে কোনো কিছু থাকা বা হওয়া বা করা, এই অর্থে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেটা হলো ভার্ব। তাহলে এখানে আমরা লিখব লিভ শব্দটি ভার্ব। ওকে, লিভ শব্দটি ভার্ব। এরপর আছে দেখো ওয়াটার। এই ওয়াটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে ওয়াটার শব্দটি, ওয়াটার মানে কি? ওয়াটার মানে হচ্ছে পানি। তাহলে পানি একটা নাম, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ওয়াটার। এই ওয়াটার শব্দটি নাউন। এই ওয়াটার শব্দটি হচ্ছে নাউন। আচ্ছা, এখন আমরা যে তিনটা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে নাউন, একটা প্রোনাউন, একটা হচ্ছে ভার্ব। আশা করি তোমরা এই তিনটা সম্পর্কে বুঝতে পেরেছো। এই তিনটার সংজ্ঞা পড়বে, আর এইটার সাথে সাথে পরীক্ষায় এভাবে আসবে। এটা আইডেন্টিফাই করতে হবে, উপরে লেখা থাকবে তোমাদের এই ওয়ার্ডগুলোর উপরে আমাদের লেখা থাকবে যে আইডেন্টিফাইং নাউন, প্রোনাউন অর ভার্বস। এটা লেখা থাকবে, যে ওয়ার্ডগুলোর নিচে দাগ দেওয়া থাকবে ঠিক সেই ওয়ার্ডগুলো করতে হবে, বাকি কোনো ওয়ার্ড করা যাবে না। আমি তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি, একটু মুছে ফেললাম। তোমাদের সামনে যাদের খাতা কলম আছে তোমরা একটু ঝটপট লিখে নিবে। আমি কয়েকটা কাজ দিচ্ছি তোমার। দেখো এখান থেকে লিখতে হবে আইডেন্টিফাই নাউন, pronoun and verb. From the underlined word. আচ্ছা, এখানে একটা এস দিয়ে নাও। এটা হচ্ছে এটা নিচে একটু হাইলাইটস করে দিলাম, কারণ তোমাদের পরীক্ষায় উপরে এরকমই থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এবার তোমাদের এখান থেকে আমি কিছু কাজ দিচ্ছি। ইট ইজ টাইম টু সে গুড বাই। ইট ইজ টাইম টু সে গুড বাই। এখানে টাইমের নিচে দাগ দিলাম, এখানে গুড বাই এর নিচে দাগ দিলাম। আরেকটা শব্দ, আই হ্যাড সো মাচ ফান।
আমি ফানের নিচে দাগ দিলাম, আর এখানে ফানের নিচে দাগ না, হেডের নিচে দাগ দিলাম। আর উই লিভ ইন খুলনা, আমরা খুলনার নিচে দাগ দিলাম। তারপরে আরেকটা লিখি, সি এখানে টেক শব্দের পরিবর্তে ড্রিঙ্ক শব্দটা বেশি। আমি দুইটা শব্দ নিচে দাগ দেব, সি ড্রিঙ্কস, আর একটা শব্দ হচ্ছে ওয়াটার। কথা বলতে স্যার ক্লাস নিচ্ছে। আচ্ছা, এরপরে লিখব where does he live। এখানে আমি where এর নিচে দাগ দিলাম, আবার live এর নিচেও দাগ দিলাম। এই শব্দগুলো দেখো যার নিচে দাগ আছে সেইগুলোকে এই পাশে আমি যেভাবে লিখেছি, এটা একটু মুছলাম। তোমাদের এভাবে প্র্যাকটিস করতে হবে, এভাবে প্র্যাকটিস করলে তোমাদের এই সমস্যাগুলো থাকবে না। এখানে আছে ইট ইজ টাইম টু সে গুড বাই, এখন বিদায় বলার সময়। তাহলে এখানে একটা শব্দ আছে দেখো টাইম, আমি এখানে একটা সেন্টেন্সে দুটা আন্ডারলাইন করেছি, একটা হচ্ছে গুড বাই, একটা টাইম একটা গুড বাই। দ্বিতীয়টাই দেখো এখানে লিখেছি হ্যাড, হ্যাডটা কি ধরনের ভার্ব, এটা আমরা আগে করেছি। তো এরপর আছে, আচ্ছা এখানে আমি আর একটা দাগ দিয়ে দিলাম, এখানে 3 আছে উই লিভ, এই সেন্টেন্সে আর একটা দাগ দিয়ে দিলাম, এখানে দিয়েছি উই আর একটা দিয়েছি লিভ, আগেও করেছি এটা। আরেকটা জায়গার নাম খুলনা, উই লিভ, আরেকটা দিয়েছি খুলনা। এগুলো তোমরা পাশে লিখবে যে এর উত্তরগুলো কি হবে। শি ড্রিঙ্কস ওয়াটার, তাহলে ড্রিঙ্কসের নিচে দাগ আছে, ওয়াটারের নিচে দাগ আছে, তাহলে এখানে লিখলাম ড্রিঙ্কস, আর একটা হচ্ছে ওয়াটার, আরেকটা আছে হোয়ার, আরেকটা লিভ। হোয়ার, এখানে লিভ আগে একটা শব্দ আছে, তারপরেও আবার লিখছি যেহেতু সেন্টেন্সে লেখা হয়ে গেছে। এখানে 10টা হয়ে গেছে, আমি 5টা সেন্টেন্স লিখেছি, 5টার মধ্যে থেকে আমি 10টা আন্ডারলাইন করেছি। কত মিনিট হয়েছে? 19 মিনিট। আচ্ছা, তো আমরা আজকে এখানে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ যে 3 প্রকার আমরা শিখলাম, আপাতত 3টা শিখলেই চলবে তোমাদের ক্লাস 3-তে, কারণ এই 3টাই তোমাদের পরীক্ষায় আসবে এবং এখানে তোমাদের মার্কস থাকবে, 5ও থাকতে পারে, আবার 10 মার্কও থাকতে পারে, সেটা প্রশ্ন বিশেষ, আমরা সেটা দেখব পরে। তো তোমাদের এভাবেই করতে হবে। অনেকে অনেকভাবে লেখে, পুরো সেন্টেন্সগুলো উঠিয়ে তারপরে লেখে, এত কিছু লেখার দরকার নেই, তোমরা শুধু এভাবে লিখবে। এখন আমি তোমাদের বাসার কাজ দিচ্ছি হচ্ছে এটা, আমি যেগুলো লিখেছি এইটার এই পাশের যে 10টা আমি লিখে দিয়েছি, এইটা তোমাদের HW, মানে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে আজকে আমরা দেখে নিই এক নজরে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম পার্টস অফ স্পিচ,
পার্টস অফ স্পিচ কাকে বলে তোমরা সবাই জানো, তারপরে আমি আবার একবার বলে দিচ্ছি যে পার্টস অফ স্পিচ কাকে বলে। যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। আর পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে আমরা আজকে শিখলাম মাত্র 3 প্রকার, কারণ 3 প্রকারই আমাদের লাগবে, এজন্য আমরা শিখেছি নাউন, প্রোনাউন আর ভার্ব। তো আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এইটা, এর প্রশ্নগুলো এখানে আমি জাস্ট এখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলো এখানে লিখে দিয়েছি, এগুলো তোমরা এই জায়গাটায় সঠিক উত্তর লিখে আমাকে পাঠাবে। সঠিক উত্তরগুলো কি হবে সেটা তোমরা খাতায় লিখে, একটু ছোট ছোট করে লিখবে, খাতায় ছোট ছোট করে লিখে আমাকে পাঠিয়ে দেবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।